এদিকে আহিয়ান রুম থেকে বের হয়ে যেতেই আহিয়া বিছানার কোনায় টপ করে বসে পড়ল। তার বুক ধকধক করছে। এটা কোনো ভয় নয়, এটা এক অজানা কম্পন, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তারপর রিহানের কথা ভেবেই মৃদু হেসে একা একা বলল, পাগলটা আমাকে কিছু না জানিয়ে ভাইয়াকে সব বলে দিয়েছে। তারপর নিজেই নিজের ভাবনায় নাক মুখ লুকালো। রিহান কিভাবে জানাবে? গতকাল থেকে তো সে রিহানের সাথে কথাই বলে না। কথাটা মাথায় আসতেই আহিয়া কল দিল রিহানের নাম্বারে। কিন্তু 2 বার 3 বার 4 বার কল দেওয়ার পরও রিহান কল রিসিভ করলো না। আহিয়া একটু চিন্তিত হলো। পরবর্তীতে আবার কল দিল। এবার পঞ্চমবারের মাথায় কল রিসিভ হলো। আহিয়া রিহানকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজে বলা শুরু করলো। কতবার কল দিয়েছি রিহান, আপনি কল রিসিভ করছেন না কেন? আপনি জানেন আমার কতটা চিন্তা হচ্ছিল? ফোনের ওপাশ থেকে ভেসে আসলো এক অপরিচিত মেয়েলি কণ্ঠ। আসসালামু আলাইকুম, কে বলছেন? আহিয়া একটু থতমত খেল। মিনমিনিয়ে বলল, আমি রিহানের বন্ধু। আর আপনি? আয়ার স্পষ্ট কণ্ঠ শুনে ফোনের উপাস থেকে উত্তর এলো, আমি রিহানের আম্মু। আহিয়া সঙ্গে সঙ্গে ভদ্রভাবে বলল, ভালো আছেন আন্টি? রিহানের আম্মু, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো মা? আহিয়া, জি আন্টি। রিহান কোথায়? মানে রিহান কি আজকে ফোন বাড়িতে রেখেই অফিসে গেছে? রিহানের আম্মু, রিহান আজকে অফিসে যায়নি। কি একটা জরুরি কাজ আছে বলে সকালবেলা বের হয়েছে, এখনও ফেরেনি। আহিয়া, ও আচ্ছা, তাহলে রাখি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। রিহানের আম্মু, শোনো মেয়ে। আহিয়া কাঁপা কণ্ঠে উত্তর দিল, জি আন্টি, বলুন। রিহানের আম্মু, ঈদের দাওয়াত রইল, আমি রিহানকে বলে দিব ঈদের পর আমাদের বাড়িতে এসো। আহিয়া, আচ্ছা আন্টি। কথাটা বলেই রিহানের আম্মু ফোন কেটে দিল। আহিয়া কয়েকটা শ্বাস ছেড়ে বিছানায় গা এলিয়ে দিল। ত্রিধা ড্রয়িং রুমের সোফায় বসে অনেকক্ষণ ধরে টিভি দেখছে। তখনই বন্যা এসে বলল, এভাবে শুয়ে বসে টিভি না দেখে বই খাতাগুলো খুলে তো দেখতে একটু পারিস, নাকি ভার্সিটি বন্ধ বলে বাড়িতে পড়ালেখা করা যাবে না? ত্রিধা শোয়া থেকে উঠে বসে বলল, রমজান মাসের এই 30 দিন তো কোরআন শরীফ পড়ি, তাহলে ভার্সিটির পড়া কেন পড়বো? আমি রোজা থেকে 2 পড়া একসাথে পড়তে পারবো না, তাই বাংলা পড়া ঈদের পর পড়বো। বন্যা বিরক্ত হয়ে কপাল কুঁচকে বলল, কোন সংবিধানে লেখা আছে রমজান মাসে আরবির পাশাপাশি বাংলা পড়া যাবে না? টিভি অফ করে ত্রিধা উপরের দিকে যেতে যেতে বলল, এটা ত্রিধার সংবিধানে লেখা আছে মাম্মাম। এই মেয়ে জীবনে কথা শুনবে না, তাই বন্যা হাল ছেড়ে হাঁটল কিচেনের দিকে। আর ত্রিধা সিঁড়ি বেয়ে যাচ্ছিল 3য় তলায়। তখনই মুখোমুখি হলো আহেনের সাথে। আহেনের গম্ভীর মুখ নিয়ে আশপাশে তাকিয়ে বলল, আমার রুমে যা, আমি আসছি। ত্রিধাকে কিছু বলার সুযোগ না দিয়ে আয়ান সিঁড়ি দিয়ে নিচে চলে গেল। ত্রিধা আশেপাশে নজর বুলিয়ে হেলে তুলে হেঁটে গেল আহেনের রুমের দিকে। রুমের দরজা হাট করে খোলা দেখে ত্রিধা সরাসরি ঢুকে পড়ল রুমের ভিতরে। দরজা চাপিয়ে রুমের চারিদিকে দেখতে দেখতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। সেখানে সাজিয়ে রাখা বিদেশি ব্র্যান্ডের পারফিউম, আরও অনেক রকম প্রোডাক্ট। তারপর সে গেল কাভার্ডের দিকে। কাভার্ড খুলতেই নজর এলো সারি সারি সাজানো কালো রঙের শার্ট, টি শার্ট, কালো প্যান্ট, সকল কালোর মাঝখানে হাতে গোনা কয়েকটা সাদা ও নেভি ব্লু কালারের শার্ট, টি শার্ট রাখা। ত্রিধা তাকালো নিচের কাভার্ডের দিকে। সেখানে সাজিয়ে রাখা ব্র্যান্ডের নামি দামি সুন্দর সুন্দর ঘড়ি। একটা কালো ফিতার ঘড়ি হাতে নিল। তারপর ওড়নার আঁচল দিয়ে গ্লাসটা মুছে একটা চুমু খেল। তার মনে হচ্ছে কল্পনায় সে আহিয়ান ভাইয়ের ঘড়ি পরা হাতে চুমু দিচ্ছে। তখনই দরজায় শব্দ পাওয়া গেল। ত্রিধা পিছন ফিরে দেখল আহিয়ান ভাই নক দিচ্ছে। আহিয়ানকে দেখে ত্রিধা কাবাড লাগিয়ে সোজা দাঁড়ালো। আহিয়ান এগিয়ে এসে গা ঘেঁষে দাঁড়াতেই ত্রিধা লজ্জায় হাঁসফাঁস করে উঠল। এখন পারলে সে এই মুহূর্তে এখান থেকে ছুটে পালায়, কিন্তু পারল না। আফসোস। আয়ান তার 2 হাত রাখলো ত্রিধার পিছনের কাভার্ডে। শরীর থেকে তীব্র পারফিউমের ঘ্রাণ আসছে। ত্রিধার নাক আয়নের বুকে ছুঁই ছুঁই। না চাইতেও মেয়েটা বিমোহিত হচ্ছে। তোর ফোন কই? আয়নের প্রশ্ন ত্রিধার ঘোর কাটল। ত্রিধা আমতা আমতা করে বলল, ঘরে। আহিয়ান, পাসওয়ার্ড দে। ত্রিধা, পাসওয়ার্ড দিয়ে আপনি কি করবেন? আহিয়ান, আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুই উল্টো আমাকেই প্রশ্ন করছিস? আয়ান প্যান্টের পকেট থেকে ত্রিধার ফোন হাতে নিয়ে বলল, পাসওয়ার্ড বল। ত্রিধা ফোনটা নিজের হাতে নিয়ে নেওয়ার চেষ্টা করে বলল, আমাকে দেন, আমি খুলে দিচ্ছি। আহিয়ান হাত উঁচু করে ফোনটা ধরল। ত্রিধা ধরার জন্য কয়েকটা লাফ দিল, কিন্তু আহিয়ানের হাতের নাগাল পেল না। উল্টো আহিয়ানের থুতনির সাথে কয়েকবার মাথা বাড়ি খেল তার। আহিয়ান এবার ধমক দিয়ে বলল,
পাসওয়ার্ড বল বেয়াদব। এভাবে লাফাচ্ছিস কেন? ফোনে কি আছে আমি দেখলে কি সমস্যা? আয়ানের ধমকে ত্রিধা মুখ গম্ভীর করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আয়ান আবারও বলল, পাসওয়ার্ডটা। ত্রিধা নিচের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, T2A ফরএভার। মেয়েটার চোখ ছলছল করছে পানিতে। আয়ান দেখলো এক নজর সেদিকে, কিন্তু বিশেষ কোনো মাথা ঘামালো না। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এই অদ্ভুত পাসওয়ার্ডের মানে কি? ত্রিধা মিনমিনিয়ে গলায় বলল, ত্রিধা টু আয়ান ফরএভার। আয়ান ফোনের লক খুলে কল লিস্ট দেখল। রিসিভ কল ও ডায়াল কলে পরিবার ও বন্ধুবান্ধবের নাম্বার দেখা গেল, কিন্তু মিসড কলে এহসানের শত শত কল। বেশিরভাগ কাল রাতে এসেছে। হয়তো ত্রিধা রিসিভ করেনি, তাই সব কল মিস কলের আওতায় আছে। তারপর আহিয়ান হোয়াটসঅ্যাপ ও ইমোতে চেক করলো। সেগুলোতে এহসানের শত শত টেক্সট। ত্রিধা মাঝে মাঝে কয়েকটা রিপ্লাই দিয়েছে, আর বাকি সব আনসিন অবস্থায় পড়ে আছে। একটা টেক্সট এসে আয়ানের চোখে আটকে গেল। সেখানে এহসান ত্রিধার সৌন্দর্য প্রকাশ করে বলছে, কিউটি ডল, আমার চোখে দেখা সব থেকে সুন্দরী তুমি। চাঁদের গায়ে যেমন কলঙ্ক আছে, আমিও তোমার গায়ের কলঙ্ক হয়ে সারা জীবন তোমার সাথে লেপ্টে থাকতে চাই। আয়নের চোয়াল শক্ত এলো। ফোনটা ফ্লোরে এক আছাড় মেরে ভেঙে ফেলল। ত্রিধার দিকে রক্ত লাল চোখে তাকালো। সেই মুহূর্তে ত্রিধা মাথা তুলে তাকাতে চোখাচোখি হলো দুজনের। ত্রিধা ভয়ে খানিকটা আঁতকে উঠল। আয়ান ভাইকে বড্ড বেশি রাগী লাগছে। আয়ান দাঁতে দাঁত চেপে বলল, এহসান তোকে এত ডিস্টার্ব করে আমাকে বলিসনি কেন তুই? ত্রিধা ভয় থতমত খেয়ে বলল, না মানে আয়ান ভাই, তেমন কিছু নয়। আয়ান কটমট করতে করতে বলল, তাহলে কেমন কিছু? নাকি তোর ভালো লাগে এহসান পেছনে পেছনে ঘুরলে? ত্রিধা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, আয়ান ভাই। আয়ান এবার বুঝি আরেকটু রেগে গেল। দাঁতে দাঁত চেপে বলল, আমি তোর ভাই? আমাকে ভাই ডেকে পরপুরুষের কাছ থেকে প্রশংসা শোনা হচ্ছে? ত্রিধা চুপ করে রইল। তার ঠোঁট কাঁপছে, কণ্ঠ ভেজা। এই মুহূর্তে আয়ান ভাইকে কি বলবে তার জানা নেই। তার আয়ান ভাই তাকে ভুল বুঝছে, তা আবার অন্য পুরুষের জন্য। সে তো পাপার সম্মানের কথা ভেবে এহসানের সাথে খারাপ ব্যবহার করেনি। তাছাড়া নিজের মতো টেক্সট বা কল করে গেছে, ত্রিধা তাতে কোনো রেসপন্স করেনি। তাহলে তার দোষটা কোথায়? আয়ান কর্কট কণ্ঠে আবারও ধমক দিয়ে বলল, আমার অ্যান্সার চাই, রাইট নাও। ত্রিধা অবাক কণ্ঠে বলল, কিসের অ্যান্সার? আয়ান কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার মেজাজ কিন্তু প্রচণ্ড গরম হচ্ছে। রাগ কন্ট্রোল করতে পারছি না। যা জিজ্ঞেস করছি সুন্দরভাবে উত্তর দে। তুই আহসানের কথা এখনো পর্যন্ত নিজের থেকে আমাকে জানাসনি। এর মাঝে একজন তোকে ডিস্টার্ব করছে, ব্লকও করিসনি। ত্রিধা কেঁপে উঠল আহসানের ভয়াক্ত রাগ দেখে। ভেজা কণ্ঠে আস্তে করে বলল, পাপা ও বড় পাপা আহসানকে পছন্দ করে। ওনাকে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, বিশ্বাস করুন। আহসান কল দেয়, আমি রিসিভ করি না, কিন্তু ব্লক করি না পাপার সম্মানের কথা ভেবে। যদি আমার বেয়াদবির কারণে আমার পাপাকে কথা শোনায়। বলতে বলতে ত্রিধা হেঁচকি তুলে কেঁদে দিল। ত্রিধার কান্না দেখে আজকে মায়ার চেয়ে বেশি রাগ হচ্ছে আহিয়ানের। বিরক্তিতে খাটের কোণে একটা লাথি মেরে বলল, তুই আগে কেন আমাকে বলিসনি? ভয়ে ত্রিধা একটু কাবাটের দিকে গুটিয়ে দাঁড়ালো। তারপর মিনমিনিয়ে কণ্ঠে বলল, আপনার সাথে তো আমার দীর্ঘদিন কথা হয়নি, তাহলে কিভাবে বলবো? গত 1 মাস ধরে কথা হয় না, তাও এই 1 সপ্তাহে আহসানকে কল দিইনি, তাই জানানো হয়নি। রাগে আহিয়ানের চেহারা রক্তিম হয়ে আছে। ত্রিধার 2 ধাপ পিছিয়ে বলল, কথা হয় না বলে কি আমি তোর পর হয়ে গেছি? আমার চেয়ে আপন তোর ওই এহসান? ত্রিধা চুপ করে রইল। তৎক্ষণাৎ আহিয়ান কিছু উত্তর না পেয়ে গম্ভীর কিন্তু ধারালো কণ্ঠে বলল, ত্রিধা, আমি কিন্তু নিজের রাগ কন্ট্রোল করতে পারছি না। এখন তুই নিজে ঠিক কর, তুই কষ্ট পাবি নাকি আমাকে কষ্ট পেতে দেখবি? ত্রিধা ঝটপট মাথা তুলে তাকালো। আহানের কথার কোনো মানে বুঝল না সে। তবুও কাতর কণ্ঠে বলল, আমি আপনাকে কষ্ট পেতে দেখতে পারবো না। যা শাস্তি দেওয়ার আমাকেই দিন। ভুল আমি করেছি, আপনাকে না জানিয়ে। আহান আরেকটু ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। ত্রিধা মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। আচমকা আহিয়ান মেয়েটার গলাতে জড়িয়ে থাকা গোলাপি ওড়নাটা টান দিয়ে মেঝেতে ফেলে দিল। ত্রিধা হক চকিয়ে মাথা তুলে তাকালো, কিন্তু বুঝতে দেরি হয়ে গেছে। এতক্ষণে আহিয়ান মুখ ডুবিয়েছে ত্রিধার ফর্সা মসৃণ গলায়। ত্রিধা ব্যথায় কোকিয়ে উঠল। হাত দিয়ে আটকাতে চাইলে আহিয়ান ওর 2 হাত পিঠের দিকে বন্দি করল, আর এক হাতে ত্রিধার মুখ চেপে ধরল। মেয়েটার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, কিন্তু আহিয়ান ছাড়ল না। ত্রিধা স্পষ্ট বুঝতে পারছে ছেলেটা কত ভয়ঙ্করভাবে লেগে গেছে। দীর্ঘ 20 মিনিট লাভ বাইট শেষে আহিয়ান ত্রিধার গলা থেকে মুখ তুলল। মেয়েটা জোরে একটা নিঃশ্বাস ফেলল। মনে হচ্ছে দীর্ঘ 20 মিনিট পর সে জীবন ফিরে পেয়েছে। আয়ান কয়েক সেকেন্ড কান্নামাখা মুখের দিকে তাকিয়ে
শক্ত করে বুকে জড়িয়ে কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে বলল, সরি জান, নিজের রাগ কন্ট্রোল করতে পারিনি। ত্রিধা এবার ফুঁপিয়ে কেঁদে উঠল। ওর কান্না দেখে আয়ান আরেকটু শক্ত করে চেপে ধরল বক্ষে। ত্রিধা এখনও কাঁদছে। আয়ান আবারও বলল, বলছি তো রাগ কন্ট্রোল করতে পারিনি। এবার একটু কান্না বন্ধ করো, গিয়ে রেডি হও, আমরা শপিংয়ে যাব। ত্রিধা কান্নারত অবস্থায় ভাঙা কণ্ঠে বলল, আমি যাব না কোথাও। আয়ান মৃদু হাসল। তারপর ত্রিধার সামনে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো সরিয়ে দিয়ে দুটো শক্ত চুমুকে দিয়ে বলল, আমার পরি, রাগ করিস না, এমন ভুল আর করবি না। এখন থেকে যা হবে আমাকে জানাবি। প্রয়োজনে পরিবারের বিরুদ্ধে গিয়ে আমি তোকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাব। তবুও তোকে আমি হারাতে পারবো না। তোর আমার মাঝে তৃতীয় পক্ষ বলতে কেউ থাকবে না। পরিবারের কে কি ভাবলো, কে কি বললো, সে কারণে এহসানকে এত পাত্তা দিতে হবে না। তারপরেও যদি এহসান ডিস্টার্ব করে আমাকে বলবি, আমি তো আছি। আল ম্যানেজ এভরিথিং। ত্রিধা আর কিছু বলল না। আয়নের কাছ থেকে ছোটার জন্য নড়াচড়া শুরু করলো। আয়ান বুঝলো বউ তার ভয়ঙ্করভাবে রেগে গেছে। ত্রিধার দিকে তাকিয়ে বলল, বউ, তোমাকে কিন্তু এভাবে আজ অনেক সুন্দর লাগছে। ত্রিধা বুঝলো লোকটার মতলব। তার রাগ ভাঙানোর জন্য আদর করে তুমি বলে ডাকা হচ্ছে। সে আজ মানবে না। আর কেনই বা মানবে? এই লোক ভুল বুঝে সমস্ত রাগ ছেড়েছে তার গলার উপর। উফ, বাইট করার স্থানটা চলে যাচ্ছে। আয়ন হয়তো বুঝলো ত্রিধার বিভক্তি, তাই হাত ধরে টেনে বিছানায় বসালো। ত্রিধা এখনো ফ্লোরের দিকে তাকিয়ে হেঁচকে তুলছে। অতপর বেড সাইজ টেবিলের ড্রয়ার থেকে নেভানল মলম বের করে লাগিয়ে দিল রক্ত জমাট বাঁধার স্থানে। মলম লাগাতে মেয়েটা ব্যথায় কুঁকড়ে উঠল। আয়ান আস্তে আস্তে ফুঁ দিয়ে কোমল হাতে মলম লাগিয়ে দিল। তারপর মৃদু হেসে বলল, দু একদিন গলাটা ঢেকে রাখিস, চলে যাবে। ত্রিধার প্রচণ্ড মেজাজ গরম হলো, কিন্তু আয়ান ভাইয়ের মুখের ওপর কথা বলার সাহস তার নেই। তাই মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকালো। আয়ান আবারও মৃদু হাসল। অতপর নিজে থেকে ওড়না ত্রিধার মাথা সহ সারা শরীরে সুন্দর করে ঢেকে দিল। তারপর কপালে একটা দীর্ঘ চুমু দিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, আমার সোনা বউ, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো, আমি অপেক্ষায় আছি। ত্রিধা অন্যদিকে তাকিয়ে থমথমে কণ্ঠে বলল, আমি যাব না কোথাও। আয়ান রাখল না, স্বাভাবিক কণ্ঠে বলল, হাজব্যান্ডের কথা না শুনলে আল্লাহ পাপ দেয়। আমি তোকে অর্ডার দিচ্ছি, তুই এই মুহূর্তে রেডি হয়ে আয়াকে নিয়ে নিচে আসবে। আমি ড্রয়িং রুমে অপেক্ষা করব। বলে আয়ান তোয়ালে কাঁধে নিয়ে হাঁটা দিল ওয়াশরুমের দিকে। এতক্ষণ পর ছাড়া পেয়ে ত্রিধার দরজা খুলে ঢুকলো নিজের রুমে। রিহান, সরি জান। রিহানের অসহায়ত্ব বুঝতে পেরে আয়া মিটিমিটি হাসি লুকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, হয়েছে, আর সরি বলতে হবে না। এতক্ষণ কোথায় ছিলেন? রিহান, একটা জরুরি কাজে বাইরে গিয়েছিলাম। আহিয়া, কি জরুরি কাজ? রিহান, একটা বন্ধুর সাথে দেখা করতে গেছিলাম। আহিয়া, ছেলে বন্ধু নাকি মেয়ে বন্ধু? রিহান, ছেলে বন্ধু। আহিয়া, ও, আজকে অফিসে যাবেন না? রিহান, এসেছি তো, আজকে লেট করে এসেছি। আহিয়া, ও। রিহান, আম্মুর সাথে নাকি কথা হয়েছে? আহিয়া, হুম। রিহান, তোমার ভাই বাড়িতে গিয়ে তোমাকে কিছু বলেছে? আহিয়া, হ্যাঁ। রিহান, কি বলেছে? আহিয়া, জিজ্ঞেস করেছে আপনাকে ভালোবাসি কিনা। রিহান মিটিমিটি হেসে বলল, কি বলেছ? আহিয়া, আমি বলেছি ভালোবাসি না, এমনকি আপনাকে ভালোভাবে চিনিও না। রিহান আশ্চর্যের কণ্ঠে বলল, কি? আহিয়া হাসি লুকিয়ে বলল, জি তাই বলেছি। রিহান, কি বলছো এসব? আমার ওই সম্মতি তো আমাকে এবার মেরেই দেবে। আহিয়া আবারও হাসল। তারপর বলল, আচ্ছা, আপনি আমার ভাইকে এত ভয় পান কেন? রিহান হালকা গলা খাকারি দিয়ে বলল, তোমার ভাইয়ের মাথায় সমস্যা আছে, রেগে গেলে আমায় মেরে তোমায় বিধবা বানাতে ভাববে না। তৎক্ষণাৎ আহিয়া ধমক দিয়ে বলল, রিহান। রিহান থতমত খেয়ে বলল, তোমরা দুজন তো জমজ, তাহলে তুমি সারাদিন এমন ভাইয়া ভাইয়া করো কেন? তুমিও নিশ্চয়ই তোমার ভাইয়াকে ভয় পাও। আহিয়া মৃদু হেসে বলল, জি না, আমার ভাইয়া ত্রিধাকে ছাড়া আর কোনো ভাই বোনকে ধমক দেয় না। রাগ হলে নিজেকে নিজের রুমে বন্দি করে রাখে, তবুও আমাদের দেখায় না। আর রইল ভাইয়া ডাকার কথা নিয়ে, তাহলে শুনুন, আমার বাবাকে তো জানেন, সবসময় ডিসিপ্লিন মেনটেন করে চলতে পছন্দ করে। আমরা দুজন জমজ হওয়া সত্ত্বেও বাবা আমাদের ছোটবেলা থেকেই শিখিয়েছে, ভাই আমার 2 মিনিটের বড় হলেও তো বড়, তাই ভাইয়াকে বড় ভাইয়ের সম্মান দিতে হবে। ছোটবেলায় দুই ভাই বোনের ঝগড়া করে তুই তোকারি করতাম, কিন্তু বাবা সবসময় শুধরে দিয়েছে।
ধীরে ধীরে এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। মাঝে মাঝে আমি নিজেই ভুলে যাই আমরা যমজ। আমার সবসময় মনে হয় ভাই আমার বড়, আমি তার ছোট বোন। যমজ কথাটা বেশিরভাগ সময় মাথায় থাকে না। আহিয়া দীর্ঘশ্বাস শুনে রিহান বলল, শ্বশুরমশাই কিন্তু হেভি স্ট্রেট। ওনাকে পটানো আমার কম্য নয়। ওনাকে পটাতে পারে একমাত্র আমার আব্বু। আব্বুর কথা আঙ্কেল ফেলতে পারবে না। আয়া ভাবুক ভঙ্গিতে বলল, সেটা নয় বুঝলাম, কিন্তু কথা হলো আপনারও ভাইয়ের মতো তো তারাও দুজনও বন্ধু। আঙ্কেল যদি বন্ধুত্ব ভাঙতে রাজি না হয় তখন কি করবেন? রিহান এক সেকেন্ডও ভাবল না, সঙ্গে সঙ্গে বলল, পালাবো। তোমাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যাব। আয়া সশব্দে হেসে উঠল। হঠাৎ দরজায় টোকা পড়তেই আয়া ফোনটা বালিশের নিচে রেখে বলল, দরজা খোলা আছে। আহিয়ান দরজাটা হালকা খুলে বাইরে থেকে বলল, আজকে শপিংয়ে যাওয়ার কথা মনে আছে তোর? আহিয়া মাথা ঝাঁপিয়ে বলল, জি ভাইয়া। আহিয়ান, রেডি হয়ে নিচে আয়, আমি অপেক্ষা করছি। তারপর আবারও বলল, শোন। আহিয়া সঙ্গে সঙ্গে জবাব দিল, হুম। আহিয়ান, পাগলিটাকেও নিয়ে আয়, রাগ করেছে, যেতে চাইবে না। বলে আহিয়ান ড্রয়িং রুমের দিকে চলে গেল। আহিয়া মৃদু হাসল। এই প্রথম তার ভাইয়া ত্রিধার বিষয়ে ওর সাথে কথা বলেছে। ভাইয়া হয়তো জেনে গেছে সে সব কিছু জানে। এতক্ষণ রিহান ফোনে সব কিছু শুনছিল। রিহানের কথা মনে পড়তেই আহিয়া ফোন কানে ধরল। হ্যালো বলার সঙ্গে সঙ্গে রিহান প্রশ্ন করল, আহিয়ান ও ত্রিধার সব কিছু ঠিক হয়ে গেছে তাই না? আহিয়া, হুম। রিহান খুশি হয়ে বলল, দুইজনকে একটু নজরে নজরে রেখো তো। আহিয়া ভ্রু কুচকে বলল, কেন? রিহান দুষ্টু কণ্ঠে বলল, আমি চাই না তোমার ভাইয়া আমার আগে বাপ হোক। লজ্জায় আহিয়ার কান গরম হয়ে উঠল। নিজের অস্বস্তি ঢাকার জন্য রিহানকে ধমক দিয়ে বলল, আপনি খুব ফালতু কথা বলেন রিহান। শুনলেন তো আমাকে বেরোতে হবে। এখন রাখি, পরে কথা হবে। বলে আহিয়া ফোন কেটে দিল। জুঁই, এই জুঁই। মায়ের ডাকে জুঁই দরজা খুলল। চোখ মুখ ফুলে ছোট হয়ে গেছে। সেটা দেখে জুঁয়ের আম্মু জান্নাত প্রশ্ন করল, ব্যাপার কি তোর? গতকাল থেকে দেখছি রুম থেকে বের হচ্ছিস না। তাছাড়া কান্না কেন করছিস? চোখ মুখ ফুলে আছে কেন? জুঁই আমতা আমতা করে বলল, তেমন কিছু না আম্মু, অনেক মাথা ব্যথা করছিল, তাই একটু কান্না করেছে। জান্নাত মেয়ের রুমে ঢুকতে ঢুকতে বলল, তাহলে মেডিসিন খা, কমে যাবে। জুঁই নিজেও মায়ের পিছু পিছু রুমে ঢুকতে ঢুকতে বলল, তুমি কি ভুলে গেছো আম্মু? আমি রোজা আছি। জান্নাত মনে পড়ার ভঙ্গিতে বলল, ভুলে গেছিলাম, ব্যথার মলম লাগালে ঠিক হয়ে যাবে। বলতে বলতে বিছানাটা গোছাতে লাগলো মেয়ের রুমে। সেটা দেখে জুঁই ছুটে গিয়ে আম্মাকে বলল, আমি আরেকটু ঘুমাবো আম্মু, তোমাকে বিছানা গোছাতে হবে না। জান্নাত মেয়ের উপর রাগ প্রকাশ করে বলল, রোজা রমজানের দিনে কিসের এত ঘুম? কত বেলা হয়ে গেছে দেখেছিস? কৌশল করে গিয়ে দুপুরে নামাজ পড়ো। নামাজ না পড়ে শুধু রোজা রেখে কোনো লাভ নেই। জুঁই মায়ের কথায় পাত্তা না দিয়ে রুমের কর্নারে থাকা সোফায় শুয়ে পড়ল। জান্নাত বিরক্ত হয়ে কিছু বলবে, ঠিক তখনই রুমে ছুটে আসলো উষা। উষা রুমে ঢুকে হাত টেনে ধরে বলল, আপনি, চলো আমার রুমে। জুঁই কপাল কুঁচকে প্রশ্ন করল, কেন? উষা খুশি মনে বলল, আমার নানু বাড়ি থেকে ঈদের ড্রেস পাঠাইছে 4টা, তোমাকে দেখাবো। উষার টানাটানিতে জুয়ের মন না থাকা সত্ত্বেও যেতে হলো। সোফায় বসে মেহমুদা খান আইরিনের সাথে ভিডিও কলে কথা বলছে। ওদের দুজনকে আসতে দেখে ব্যাক ক্যামেরা আইরিনকে দেখালো ওর ভাতিজিদের কর্মকাণ্ড। আইরিন কয়েকবার আদুরের কণ্ঠে ফোনের উপাস থেকে উষাকে ডাকল, কিন্তু কিন্তু উষার সেসবে ধ্যান নেই। মিম জোহরের নামাজ আদায় করে রুম থেকে বের হয়ে শাশুড়ি মায়ের পাশে এসে বসল। ভিডিও কলে আইরিনকে দেখে টুকটাক কথা বলল। আইরিন 3 মাসের অন্তঃসত্ত্বা, এটাই তার প্রথম সন্তান। আইরিনের এই খুশিতে শ্বশুরবাড়ি ও বাপের বাড়িতে খুশি। জুয়ের রুম গোছানো শেষে জান্নাত এসে পাশে বসল। মাহমুদা খান ফোনের দিকে তাকিয়ে ফোন নিয়ে আইরিনের সাথে টুকটাক কথা বলছে। এদিকে ঘড়ির কাঁটায় 2:45। আহেন ড্রয়িং রুমে বসে ফোন স্ক্রল করছে। আহে ও ত্রিধাকে সেই কখন বলেছে রেডি হয়ে নিচে আসতে, কিন্তু ওদের খবর নেই। ইতিমধ্যে ত্রিধাকে অনেক টেক্সট করেছে, কিন্তু মেয়েটা সিন করেনি। আহেন বুঝলো তার বউ আজ ভয়ঙ্কর রেগে গেছে। বিরক্তি ভঙ্গিতে ফোন দিল আহিয়াকে, কিন্তু আহিয়া ফোন কেটে দিল। মেঘ, বন্যা, রায় বসে একসাথে গল্প করছিল। মেঘ হঠাৎ খেয়াল করলো আহিয়ানকে। উঠে এসে ছেলের পাশে বসে জিজ্ঞাসা করলো, রেডি হয়ে বসে আছিস, কোথাও বেরোবি? আহিয়ান মায়ের দিকে তাকিয়ে বলল, ভুলে গেছো আজ তোমার মেয়েদেরকে নিয়ে শপিংয়ে যাওয়ার কথা, কিন্তু দুইটা এখনও নিচে নামতেছে না। মেঘ মনে পড়ার ভঙ্গিতে বলল, ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। তুই আরেকটু অপেক্ষা কর, আমি ওদের ডেকে দিচ্ছি। বলেই মেঘ উঠে দাঁড়ালো। তখন নজর গেল সিঁড়ির দিকে। দুই বোন নামছে।
আহান লক্ষ্য করলো ত্রিধার চোখ দুটো এখনো ফুলে আছে, নাক গাল ও ঠোঁট লাল হয়ে আছে। মিষ্টি কালারের একটা জামার সাথে ম্যাচিং হিজাব বেঁধেছে। বড়রা সামনে আছে, তাই আহিয়ান চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। ইতিমধ্যেই আহিয়া ও ত্রিধার সামনে এসে দাঁড়ালো। মেঘ ছেলের উদ্দেশ্যে বলল, তুই দাঁড়া, আমি তো দাদুর রুম থেকে গাড়ির চাবিটা এনে দিচ্ছি। সঙ্গে সঙ্গে আহিয়ান বলল, দাদুর কাছ থেকে গাড়ির চাবি আনতে হবে না, আমি ড্রাইভার আঙ্কেলের থেকে গাড়ির চাবি নিয়েছি। বলে আহিয়ান ত্রিধা ও আহিয়াকে আসতে বলে বেরিয়ে গেল। বন্যা এগিয়ে এসে মেয়েকে বুঝিয়ে দিল আহিয়ানকে ডিস্টার্ব না করতে, আহিয়ান যেন বিরক্তি না হয়। ত্রিধা মনে মনে মুখ ভেঙচি দিল। মেঘ মেয়ের হিজাব ঠিক করে দিতে দিতে বলল, ভাইয়ের সাথে সাথে থাকবে, একা কোথাও যাবে না। তারপর আহিয়া ও ত্রিধা দুজনের উদ্দেশ্যে বলল, কি কি প্রয়োজন আজকে মনে করে নিয়ে আসবে, ঈদের আগে পর্যন্ত কিন্তু আর বের হতে পারবে না। তখনই শোনা গেল বাহির থেকে গাড়ির হর্ন। ত্রিধা ও আহিয়া বের হয়ে যাবে, ঠিক তখনই ওদের সামনে আদিপ এসে দাঁড়ালো। আহিয়াকে জড়িয়ে ধরে বলল, আপু, আমিও তোমাদের সাথে যাব। আহিয়া আদিবাকে কোলে নিয়ে একটা চুমু দিয়ে বলল, আপু, আমরা অনেক দূরে যাব, ফিরতে অনেক দেরি হবে, আসার সময় তোমার জন্য চকলেট ও চিপস নিয়ে আসবো, এখন তুমি বাড়িতে থাকো। কিন্তু আদিবা মানতে নারাজ, তাকে না নিয়ে দুই বোনকে যেতেই দেবে না। মেয়ে কোলে নিতে চাইলে আদিবা কেঁদে দিল। রায় এগিয়ে এসে জোর করে মেয়েকে কোলে নিল, কিন্তু আদিবা এখনও কেঁদে যাচ্ছে। আয়া ও ত্রিধা কয়েকবার বলেছে আদিবাকে সাথে নিতে, কিন্তু রায় জানিয়েছে ঈদের সময় শপিং মলে অনেক ভিড় হয়, এত ভিড়ের মাঝে বাচ্চা মানুষ যাওয়ার দরকার নেই। অবশেষে আদিবাকে কান্নারত অবস্থায় রেখে দুজনে বের হয়ে গেল। সদর দরজা পেরোতে ত্রিধার নজর গেল গাড়িতে হেলান দিয়ে কথা বলা আহিন ভাইয়ের দিকে। প্রতিবার এখানে এসে ক্রাশ খায় ত্রিধা লোকটার উপর। আজকে অনেক হ্যান্ডসাম লাগছে, কালো টি শার্টের সাথে সাদা প্যান্ট, পায়ে আজকে সাদা শো জুতো, চোখে সানগ্লাসের লোকটাকে অপূর্ব লাগছে। ত্রিধা হাতের দিকে তাকিয়ে দেখলো আজকে ঘড়ি পড়েনি। ফর্সা হাতে কালো একটা ব্রেসলেট সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। ত্রিধা এক মুহূর্ত থমকে গেল। আহিয়া গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে লক্ষ্য করলো ত্রিধা পাশে নেই। পিছনে তাকিয়ে দেখলো ত্রিধা এখনও এক জায়গায় স্তব্ধ হয়ে দাঁড়িয়েছে। আহিয়া জোরে ডাকলো। ত্রিধার ধ্যান ভাঙতেই তড়িঘড়ি করে এগিয়ে গেল সামনে। আয়ান মুচকি হেসে গিয়ে বসলো ড্রাইভিং সিটে, আর ওরা দুই বোন বসলো পিছনে। আয়ান গাড়ির মিররে তাকিয়ে ওদের দুই বোনের উদ্দেশ্যে বলল, আমি তোদের গাড়ির ড্রাইভার না, একজন সামনে এসে বস। ঝটপট ত্রিধা আয়াকে বলল, আপু, তুমি সামনে যাও। আয়া না শোনার ভান করে কানে ইয়ারপডস ঢুকিয়ে গাড়িতে হেলান দিয়ে বসলো। আয়ার এমন ভাবলেছেন কর্মকাণ্ড দেখে ত্রিধা আয়াকে দুই হাতে ঝাঁকিয়ে বলল, আপু, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আয়া চোখ বন্ধ রেখেই ত্রিধার হাত সরিয়ে দিয়ে বলল, ডিস্টার্ব করিস না তো, ফেভারিট গান শুনছি। ত্রিধা থমথমে মুখ নিয়ে বসে রইল। তখনই আয়ান ড্রাইভিং সিট থেকে বলল, আমি বরং বাড়ি চলে যাই, আর ড্রাইভার আঙ্কেলকে পাঠিয়ে দিই, তোরা শপিং করে বাড়ি চলে আসিস। আয়া ঝটফট চোখ খুলে ত্রিধাকে জোর করে পিছনের সিট থেকে নামিয়ে দিল। অতঃপর পেছনের ডোর বন্ধ করে আবারও চোখ বন্ধ করল। ত্রিধা না চাইতেও ড্রাইভিং সিটের পাশের সিটে বসল। আয়ান মৃদু হেসে গাড়ির মিরর ঘুরিয়ে দিল ত্রিধার দিকে। অতঃপর তাদের গাড়িটি খানবাড়ির গেট পেরিয়ে গেল। ত্রিধা জানলার বাইরে তাকিয়ে আছে, আর আয়ান বারবার তাকাচ্ছে ত্রিধার দিকে ঘুরিয়ে রাখা মিররের দিকে। ত্রিধা এক কর্নার চেপে বাইরের দিকে তাকিয়ে আছে, তাই সামনের মিররে ওকে দেখা যাচ্ছে না। সেটা দেখে আয়ান গাড়ির কাঁচ তুলে দিল, তাই মেয়েটা একটু বিরক্ত হলো। হাত কচলাতে কচলাতে তাকিয়ে রইল সামনের দিকে। আয়ান এক নজর তাকিয়ে দেখল পিছনে। কানে এয়ারপডস লাগিয়ে চোখ বন্ধ করে গান শুনছে আহিয়া। তারপর হাত বাড়িয়ে ত্রিধার কোমর চেপে ধরে নিজের কাছে টানল, নিজের সাথে একদম মিলিয়ে বসালো। ত্রিধা ছটফট করছে, কিন্তু কোনো শব্দ করছে না। ঘন ঘন শ্বাস ফেলে তাকালো পিছনে আয়ার দিকে। আহিয়া আপু চোখ বন্ধ করে গাড়িতে হেলান দিয়ে আছে, তাকে দেখে মনে হচ্ছে ঘুমিয়ে গেছে। ত্রিধা আরও কয়েকবার চেষ্টা করলো আয়ানের কাছ থেকে ছাড়ার, কিন্তু সে ছাড়ল না। এক হাত ত্রিধার কোমরে রেখে নিজের দিকে চেপে বসিয়েছে, আর এক হাতে ড্রাইভিং করছে। ত্রিধার ছটফটানি দেখে আয়ান ভ্রু কুঁচকে তাকালো। তারপর কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলল, তুই কি চাস এই গাড়ির ভেতর অবাধ্য হয়ে, তাও আবার রোজা রমজানের দিনে? ত্রিধা ঝটপট মাথা নাড়িয়ে বলল, না। আহিয়ান, তাহলে যেভাবে আছিস চুপচাপ বসে থাক। ত্রিধা মিনমিনিয়ে কণ্ঠে মাথা নামিয়ে বলল, কিন্তু পিছনে আপু। আয়ান আবার ফিসফিসিয়ে বলল, ওর কানে ইয়ারপডস, আর চোখ বন্ধ, ও কিছু দেখেও না, শোনেও না, তুই চুপচাপ বসে থাক। ত্রিধা চুপচাপ বসে রইল ঝিম মেরে আয়নের ঘা ঘেসে, আর আহিয়ান পুরোটা সময় এক হাতে ত্রিধার কোমর জড়িয়ে আর এক হাতে ড্রাইভিং করছে। আচমকা গাড়ি এসে থেমে যেতে আহিয়া চোখ মেলে তাকালো। দেখলো তাদের থেকে একটু দূরে আরেকটা সাদা গাড়ি দাঁড়িয়ে। ত্রিধা এতক্ষণে দূরত্ব বজায় রেখে বসলো। আশেপাশে তাকিয়ে দেখলো এখানে কোনো শপিং মল নেই। তখনই লক্ষ্য করলো আহিয়ান গাড়ি থেকে নেমে সামনের দিকে যাচ্ছে, আর সামনের গাড়ি থেকে একটা ছেলে বেরোচ্ছে। ত্রিধার কাছে অনেকটা পরিচিত লাগলো। তারপর ভালো করে লক্ষ্য করে দেখলো
এটা রিহান ভাইয়া। আয়ান এগিয়ে গিয়ে বন্ধুর সাথে হ্যান্ডশেক করে আলতো করে জড়িয়ে ধরল। আয়া এখনও থতমত খেয়ে তাকিয়ে আছে রিহান ও ভাইয়ের দিকে। আয়া ও ত্রিধা লক্ষ্য করলো গাড়ির ভেতর থেকে ওরা দুই বন্ধু কিছু একটা নিয়ে আলোচনা করছে। রিহান কয়েকবার তাকিয়েছে গাড়ির দিকে। আয়া সেটা দেখে নিজেকে আড়াল করে বসেছে, কিন্তু সে নিজেও রিহানকে দেখতে কয়েকবার উকিঝুঁকি দিল। দেশে ফেরার পর রিহানের সাথে সামনাসামনি একবার দেখা হয়েছিল, বাকির সময় ভিডিও কলে দেখা হয়েছে। আয়া মাঝে মাঝে রিহানের দিকে তাকাচ্ছে, আবার চোখ নামিয়ে নখ খুঁজছে। সেটা দেখে ত্রিধা মিটিমিটি হাসছে। আচমকা গাড়ির ডোর খুলতে আহিয়া চমকে গেল। দেখল তার ভাইয়া দাঁড়িয়ে আছে। আহিয়ান শান্ত কণ্ঠে বলল, রিহানের সাথে যা, কোনো সমস্যা হলে আমাকে কল দেবে। আহিয়া নির্বাক নয়নে তাকিয়ে রইল ভাইয়ের দিকে। তার চোখে লজ্জা, ভয়, দ্বিধা সবকিছু একসাথে মিশ্রিত অনুভূতি। আয়ান বোধহয় বোনের চোখের ভাষা বুঝল, তাই আবার স্থির কণ্ঠে বলল, ইটস ওকে, আমি কিছু মনে করছি না, তুই যা ওর সাথে। কোনো প্রবলেম হলে তুই আমাকে ফোন দিস, বাড়ি ফেরার আগে তোকে পিক করে নেব। আয়া চুপচাপ মাথা নিচু করে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। আয়ান বোনের হাত ধরে এগিয়ে গেল রিহানের দিকে। অতঃপর রিহানের উদ্দেশ্যে বলল, আমার বোনের খেয়াল রাখবি, যেমন নিয়ে যাচ্ছিস তেমনই যেন ফেরত পাই। আমি বাড়ি ফেরার আগে তোকে কল দেব। রিহান মজা করে বলল, আচ্ছা ভাইজান। আয়ান একটু কড়া দৃষ্টিতে তাকালো রিহানের দিকে। রিহান সঙ্গে সঙ্গে নজর ঘুরিয়ে আয়ার জন্য গাড়ির ডোর খুলে দিল। আয়া চুপচাপ গিয়ে বসলো ড্রাইভিং সিটের পাশের সিটে। তারপর রিহান আয়ানকে বিদায় জানিয়ে বসলো ড্রাইভিং সিটে। মুহূর্তে ওদের গাড়িটি সামনে রাস্তা ধরে এগিয়ে গেল। আয়ানও ফিরে এসে বসলো ড্রাইভিং সিটে। ত্রিধা রিহান ও আহিয়ার যাওয়ার পানে দেখে মিটিমিটি হাসছে, কিন্তু আয়ানকে দেখে মুখ গম্ভীর করে বসে থাকলো। আয়ান গাড়ি ঘুরিয়ে উল্টো রাস্তা ধরল। ত্রিধা তড়িঘড়ি করে বলল, গাড়ি কেন ঘোরাচ্ছেন? আমরা শপিং মলে যাব না? আয়ান গাড়ি স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল, দুনিয়া দিকে একটা শপিং মল আছে যে ওই দিকেই যেতে হবে, আমরা অন্যদিকে যাব। ত্রিধা মুখ ভোঁতা করে বসে রইল। সেটা দেখে আয়ান আবার ওকে জোর করে নিজের সাথে চেপে বসালো। মেয়েটা প্রচণ্ড ছটফট করছে। এই লোকটার ছোঁয়ায় বুকের ভিতর ভয়ঙ্কর ভূমিকম্প হয়। তাকে এই লোকটা জানে, জানলে বোধহয় এমনটা করতো না। ওর ছটফটানি দেখে আয়ান সামনের রাস্তার দিকে তাকিয়ে বলল, আর একবার নড়াচড়া করলে কোলে এনে বসাবো। মুহূর্তে ত্রিধা মুহূর্তে ত্রিধা থেমে গেল। সেটা দেখে আয়ানের ঠোঁটের কোণে মৃদু হাসি রেখা দেখা গেল বোধহয়, কিন্তু মেয়েটা তো দেখল না। আয়ান গাড়ি থেকে নেমে ত্রিধার সাইডের দোর খুলে দিল। ত্রিধা নেমে এসে দাঁড়ালো আয়ানের পাশে। চারপাশে এক দৃষ্টিতে তাকিয়ে দেখল ঈদের কাছাকাছি সময় হয়েছে, অনেক ভিড় শপিং মলে। দুজনে এগিয়ে গেল শপিং মলের ভেতর দিকে। আয়ান ত্রিধার এক হাত ধরে আছে। সেটা দেখে ত্রিধার 2.5 বছর আগের স্মৃতি মনে পড়ে গেল। সেদিনও তারা এভাবে শপিং মলে হেঁটে গেছিল, কিন্তু মেয়েটার চোখে এসেছিল বিরক্তিবোধ, দ্বিধা। কিন্তু আজ তা সম্পূর্ণ ভিন্ন। আয়ান ভাইয়ের হাত ধরতে মনে হচ্ছে সে আয়ান ভাইয়ের এক গুরুত্বপূর্ণ রত্ন। এই হাত ধরাতে আছে অধিকার ও দায়িত্ববোধ, যা চোখে দেখার নয়, শুধু অনুভবের বিষয়। ওরা দুজন ঢুকলো রেডিমেড ড্রেসের দোকানে। আয়ান ত্রিধার উদ্দেশ্যে বলল, তোর ফ্রেন্ডের মতো যে ড্রেসটা নিতে চেয়েছিলি ওটার ছবি আছে তোর কাছে? ত্রিধা মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ আছে। তারপর কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, কিন্তু আমার ফোনটাই তো নেই। বলেই গাল ফুলিয়ে অন্যদিকে তাকালো। সেটা দেখে আয়ান দোকানে প্রশ্ন করল, এই যে ছোট ভাই, যেসব ড্রেস সামনে শো করানো আছে, আপনাদের কাছে কি শুধু এই কালেকশনগুলোই আছে? দোকানের ছেলেটা এগিয়ে এসে বলল, জি ভাইয়া, কোনটা চয়েস বলুন, কালার কালেকশন অ্যাভেলেবেল আছে। আয়ান ত্রিধার উদ্দেশ্যে বলল, তাকে দেখ তোর পছন্দের ড্রেস আছে কিনা। ত্রিধা পুরো দোকানটা দেখল, কিন্তু পছন্দের ড্রেস না পেয়ে হতাশ হলো। এরপর আহিয়ান ওকে নিয়ে গেল অন্য দোকানে। পরপর অনেকগুলো দোকান খোঁজার পরেও কাঙ্ক্ষিত ড্রেসটি খুঁজে পায়নি। ওদের এত খোঁজাখুঁজি দেখে দোকানদার ছেলেটি আয়ানকে ডেকে বলল, ভাইয়া, সেই ড্রেস কেন নিতে হবে? সেটা ছাড়া আরও সুন্দর সুন্দর কালেকশন আছে, একবার ভালোভাবে দোকানে ঢুকে দেখুন। আয়ান বলল, আমার বউয়ের পছন্দ ওই ড্রেসটা, প্রয়োজনে বাংলাদেশের সব শপিং মল খুঁজে ওই ড্রেস বের করব। আপনার কোনো সমস্যা? সেটা মাথা নত করে বলল, জি না ভাইয়া। খুঁজতে খুঁজতে ত্রিধা বিরক্ত হয়ে গেল, কিন্তু আহেনের মস্তিষ্ক এখনও ঠান্ডা। রোজা থেকে বিকেলে ত্রিধা এমনিতেই খুব ক্লান্ত। এর মাঝে এত ঘোরাঘুরিতে শরীরে আর শক্তি পাচ্ছে না। তাই আহেনের দিকে তাকিয়ে বলল, আহেন ভাই, ওই ড্রেসটা আর আমার চাই না, চলুন অন্য কিছু কিনে বাড়িতে নিয়ে যাই। আয়ান কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, তোর ফ্রেন্ড তোকে ড্রেসের পিক কিসে পাঠিয়েছে? হোয়াটসঅ্যাপ নাকি মেসেঞ্জার? ত্রিধা ক্লান্ত ভঙ্গিতে বলল, মেসেঞ্জারে। আয়ান সঙ্গে সঙ্গে বলল, তোর ফেসবুক পাসওয়ার্ড বল। ত্রিধা চোখ গোল গোল করে তাকিয়ে আছে। তারপর বোকার মতো প্রশ্ন করল, কেন, ফেসবুক পাসওয়ার্ড দিয়ে আপনি কি করবেন? আয়ান ভাবলেশ ভঙ্গিতে বলল, চেক করব,
সারাদিন তুই এহসানের সাথে কথা বলেছিস কি না? ত্রিধা রাগে দাঁত চেপে বলল। আবারও শুরু করলেন আপনি? আহিয়ান ওর কানের কাছে ঠোঁট নিয়ে বলল। পাসওয়ার্ড বলবি নাকি এত মানুষের সামনে থাপ্পড় খাবে? সকালের রাগ এখনো কমেনি, এর মাঝে লোকটা আবারও শুরু করে দিয়েছে। ত্রিধা অভিমানে অন্যদিকে মুখ ঘুরিয়ে পাসওয়ার্ডটা বলল। আয়ান মৃদু হাসল ফেসবুক পাসওয়ার্ডে তার নাম দেখে, কিন্তু বোকা মেয়েটা দেখলই না। আয়ান ঝটপট ত্রিধার সামনে ড্রেসের পিকটা ধরল। এই ড্রেসটা? ত্রিধা অবাক এবং মাথা ঝাঁকিয়ে খুশি হয়ে বলল, আপনি কিভাবে বুঝলেন? আয়ান ভাব নিয়ে বলল, বিকজ আমি তোর মতো গাধি না। তারপর ওরা দুজন গেল অন্য দোকানে। 3টা দোকান খোঁজার পর কাঙ্ক্ষিত ড্রেসটা পেল। পিক থাকার কারণে ড্রেসটা খুঁজতে ওদের আর কোনো সমস্যা হয়নি, কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। এত ঘোরাঘুরি করে খোঁজার পর ড্রেসটা পেয়ে ত্রিধা এখন বলছে নেবে না। দোকানদার ড্রেসের দাম বলেছে 13,000 টাকা। ত্রিধা আয়ানকে বারবার বলেছে ওর ফ্রেন্ড এই ড্রেসটা 9,500 টাকা দিয়ে কিনেছে। আয়ান ত্রিধাকে বারবার বোঝানোর চেষ্টা করছে ঈদের আগে ড্রেসের দাম একটু বেশি থাকে, কিন্তু ত্রিধা মানতে নারাজ। তাই আয়ান বেশি কথা না বাড়িয়ে ড্রেসটা দোকান থেকে কিনে বেরিয়ে গেল। ত্রিধা ওর পায়ে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বলল, আমি নিষেধ করার পরেও কেন নিয়েছেন? আয়ান সরাসরি বলল, আমার গার্লফ্রেন্ডকে দিব। ত্রিধা রেগে মেগে বলল, কে আপনার গার্লফ্রেন্ড? আহিয়ান। তোকে বলবো কেন? ত্রিধা, আমি আপনার বউ তাই। আয়ান কিছু মনে করার ভঙ্গিতে বলল, কিন্তু আমার তো তেমন কিছু মনে পড়ছে না। ত্রিধা ধমকে দাঁড়িয়ে বলল, আপনি কি ভুলে গেছেন আপনি বিবাহিত? আহিয়ান, হয়তো। ত্রিধা, হয়তো মানে? কেন? আহিয়ান, বিকজ এখন আমি রাতে একাই ঘুমাই। বিয়ে করলে আর বউ থাকলে কি একা ঘুমাতাম? ত্রিধা মুখ ভেঙচি দিয়ে হাঁটলো সামনে। আহিয়ান এগিয়ে গিয়ে ওর হাত টেনে ঢুকালো শাড়ির দোকানে। ত্রিধাকে নিয়ে চেয়ারে বসলো। দোকানদার উদ্দেশ্যে বলল, লাল বেনারসি দেখান তো। ত্রিধা অবাক কণ্ঠে বলল, বেনারসি কেন কিনছেন? আয়ান দোকানের শাড়িগুলো দেখতে দেখতে বলল, আরেকটা বিয়ে করবো তাই। সব কিছু যেন ত্রিধার মাথার উপর দিয়ে যাচ্ছে। আজকে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছে কে জানে, তার সাথেই সব উল্টাপাল্টা কাজ হতে হলো। ত্রিধা আবারও গাল ফুলিয়ে অন্যদিকে গেল। আয়ান কিছু বলল না। দোকানদার চাচা লাল টকটকে কয়েকটা সুন্দর সুন্দর বেনারসি শাড়ি খুলে ধরলেন। তারপর ত্রিধার উদ্দেশ্যে বলল, দেখো তো আম্মা, এগুলোর মধ্যে পছন্দ হয় কি না? আরও অনেকগুলো কালেকশন আছে, প্রয়োজন হলে ওইগুলো খুলে দেখাবো। ত্রিধা শাড়ির দিকে না তাকিয়ে বলল, যার বউকে দেবে তাকেই দেখান, আমি এসব দেখতে ইন্টারেস্টেড না। আয়ান দোকানদারকে ইশারা করে শাড়িগুলো নিজের দিকে আনলো। টকটকে লাল সোনালি গর্জিয়াস কারুকাজ করা একটা শাড়ি চয়েস করে বলল, প্যাকেট করে দিন। জর্জেটের মধ্যে সোনালি পাড়ের লাল একটা শাড়ির আঁচল মাথায় দিয়ে বলল, আমার গার্লফ্রেন্ডকে বেশ মানাবে তাই না ত্রিধা? এই কথা বলে দোকানদারকে বলল এটাও প্যাকেট করে দিতে। ত্রিধা রেগে ফুলে ফুলে বোমা হচ্ছে, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ব্লাস্ট হবে। আয়ান সেদিকে না তাকিয়ে শাড়ি দেখায় মনোযোগ দিল। মাম্মা মামনি কাকিয়া আহিয়া ও দাদু নানুদের জন্য শাড়ি নিল। পুরোটা সময় ত্রিধা অন্যদিকে তাকিয়ে বসে রইল। শাড়ি নেওয়া শেষ হলে আহিয়ান বিল পেমেন্ট করে ত্রিধার হাত ধরে দোকান থেকে বের হলো। ত্রিধা আশেপাশে এক নজর তাকিয়ে আয়নের হাত থেকে নিজের হাত ছুটিয়ে নিল। আয়ান আবারও ধরল। চারদিকের কথা ভেবে ত্রিধা আর কিছু বলল না। আয়ান মুখটাকে একটু দুঃখী দুঃখী করে বলল, এক হাতে বউ আর এক হাতে এতগুলো শাড়ি, তোর কি একটু জামাইয়ের জন্য মায়া হয় না? ত্রিধা মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, আপনার গার্লফ্রেন্ডকে এসে হেল্প করতে বলুন, আমি পারবো না। আমার গার্লফ্রেন্ড আসা পর্যন্ত কয়েকটা ব্যাগ হাতে নে। পারবো না আমি, যার জন্য শাড়ি নিয়েছেন তার হাতে গিয়ে ব্যাগ দিন। দুজন ঝগড়া করতে করতে গাড়ির সামনে এসে দাঁড়ালো। অতপর আহিয়ান গাড়ির ব্যাক সিটে শপিং ব্যাগগুলো রেখে ডোর লক করে দিল। ত্রিধা গাড়িতে উঠতে চাইলে আহিয়ান ওকে নিয়ে আবারও শপিং মলে ঢুকলো। রিহান ও আহিয়া এসেছে যমুনা ফিউচার পার্কে। ফোনে অনেক কথা বললেও সামনে আহিয়া একদম চুপ। রিহান কখন থেকে একাই কথা বলে যাচ্ছে, আর আহিয়া শুধু হ্যাঁ হুঁ বলে মাথা নাড়ছে। গাড়ি থেকে নামার পরে রিহান মেয়েটার হাত ধরেছে। সেই থেকে শুরু হয়েছে ওর কাঁপাকাঁপি, কিন্তু রিহান ছাড়ল না। শক্ত করে চেপে ধরেই শপিং মলে ঘুরছে। বারবার আহিয়াকে প্রশ্ন করছে ওর কী কী লাগবে, কিন্তু মেয়েটা কিছু বলছে না। রিহান তার ইচ্ছে মতো 2টা ড্রেস, একটা শাড়ি ও অনেকগুলো কসমেটিক্স কিনে দিল। যদিও ওর এসব বিষয়ে জ্ঞান নেই, কসমেটিক্সের দোকানে গিয়ে সেটাকে বলছে মেয়েদের সাজগোজের জন্য যা যা লাগে তা তা দিতে। সেটার এই অনুযায়ী সব কিছু গুছিয়ে দিয়েছে। প্রায় ঘন্টাখানেক পার হওয়ার পর আহিয়া খুসখুস করে বলল, রিহান। হুম। না মানে চলুন আমরা শপিং মল থেকে বেরিয়ে যাই। কেন? আমার ভয় হচ্ছে, ঈদের সময় তো অনেকেই কেনাকাটা করতে আসে, যদি পাপার পরিচিত কেউ আমাকে দেখে চিনে ফেলে। রিহান কিছু একটা ভেবে সামনে এগিয়ে গেল।
দুটা মাস্ক কিনে একটা নিজে পড়লো আর একটা যত্ন সহকারে আহিয়াকে পরিয়ে দিল। পুরোটা সময় আহিয়া ফ্যাল করে তাকিয়েছিল রিহানের দিকে। রিহান চোখ মেরে বলল, নাও পারফেক্ট। তারপর আবারও আহিয়ার দিকে তাকিয়ে বলল, আহিয়া, তুমি কি আমায় আপন ভাবতে পারছো না? আহিয়া চমকে তাকিয়ে বলল, আপনার কেন এমন মনে হচ্ছে? রিহান আহিয়ার হাত ধরে হাঁটতে হাঁটতে বলল, তুমি শপিং এসেছো নিশ্চয়ই কিছু না কিছু কিনতে, কিন্তু আমার কাছে তুমি তো কিছুই বলছো না। বাড়িতে যাওয়ার পর আন্টিকে কি বলবে? আহিয়া কয়েক সেকেন্ড ভাবলো। রিহান ঠিকই বলেছে, বাড়িতে যাওয়ার পর মাম্মা নিশ্চয়ই হিসাবের কথা জিজ্ঞেস করবে। তখন কি বলবো? মামা তো স্পষ্ট করে বলে দিয়েছে শপিংয়ে আর আসা যাবে না ঈদের আগে। আহিয়ার ভাবনার মাঝে রিহান আবারও ডাকলো, এই আহিয়া পাখি, কি ভাবছো? তুমি কোনো কিছু নিচ্ছ না? আহিয়া আমতা আমতা করে বলল, না মানে আমাদের তো এখনো বিয়ে হয়নি, তাই আপনার কাছ থেকে কিছু নিতে আমার ভালো লাগছে না। রিহান ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কাউকে আপন ভাবার জন্য কি বিয়ে করা লাগে? তাহলে চলো, এখন এই মুহূর্তে বিয়ে করব। বলেই আহিয়ার হাত ধরে শপিং মল থেকে বেরিয়ে যেতে চাইলে আহিয়া রিহানকে টেনে ধরে দাঁড় করালো। তারপর টলমলে চোখে তাকিয়ে বলল, সরি রিহান, আপনি এত রেগে কেন যাচ্ছেন? রিহান আহিয়ার মুখটাকে দুই হাতের আজলায় নিয়ে কোমল কণ্ঠে বলল, আপন হওয়ার জন্য বিয়ের সম্পর্কের কোনো প্রয়োজন নেই। আপন হতে দুটো আত্মার সম্পর্কই যথেষ্ট। বিয়ে তো সমাজের এক বৈধ নিয়ম মাত্র। তাছাড়া বিয়ে ছাড়াও আমি কিন্তু নিজেকে বিবাহিতই মনে করি। তোমাকে মন থেকে কবুল করেছি আরও বহু আগেই। তুমি আমার একমাত্র ভালোবাসার বউ। আর মাত্র কয়েকদিন, তারপর বৈধভাবে স্বীকৃতি দিয়ে নিজের কাছে নিয়ে আসবো। তা কখনো আর এসব কথা বলবে না। আহিয়ার চোখের কোণে জমে থাকা টলটলে জলগুলোকে ছেড়ে দিয়ে বলল, সরি রিহান, আমি আপনাকে কষ্ট দিয়ে কথা বলেছি, অনেক অনেক সরি। রিহান মৃদু হেসে ওর চোখের পানি মুছে দিয়ে বলল, আমি একটুও কষ্ট পাইনি বোকা মেয়ে, শুধু একটু অবাক হয়েছি তুমি আমাকে এখনো পর ভাবো সেটা ভেবে। আয়া খানিকটা স্বাভাবিক হলো, তারপর নিচের দিকে তাকিয়ে মিনমিনে গলায় বলল, ড্রেসের সাথে ম্যাচিং করে আমার কয়েকটা হিসাব লাগবে। দীর্ঘ সময় পর আহিয়া কিছু চাওয়ায় রিহান বেশ খুশি হয়েছে, তা তার চেহারা দেখেই বোঝা যায়। অতঃপর দুজন গেল হিজাবের দোকানে। এদিকে আহিয়ান পকেট থেকে ফোন বের করে দেখল ইফতারের সময় হয়ে আসছে। ইতিমধ্যেই ত্রিধার জন্য আরও অনেক কিছু কিনেছে। মেয়েটা সেই কখন থেকে চুপ করে আছে, কথাই বলছে না। আহিয়ান ওকে আরও চালানোর জন্য একটা কসমেটিক্সের দোকানে ঢুকতে ঢুকতে বলল, চল, আমার দ্বিতীয় বইয়ের জন্য আরও কিছু কেনাকাটা করি। ত্রিধার আগে কটমট করছে, পারলে এই মুহূর্তে কোনো কিছু দিয়ে বাড়ি দিয়ে আয়নের মাথাটা ফাটিয়ে দেয়। আয়ান দোকানে ঢুকে সুন্দর করে দুই সেট চুড়ি আঙুল দিয়ে দেখিয়ে দোকানদারকে দিতে বলল। দোকানদার চুড়িগুলো এগিয়ে দিতে আয়ান হাতে নিয়ে ত্রিধাকে বলল, হাতটা দে তো, তোকে পরিয়ে দেখি আমার দ্বিতীয় বইয়ের হাতে লাগবে কিনা। মেয়েটা অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। সেটা দেখে আয়ান ওর হাত টেনে চুড়িগুলো পরিয়ে দিতে লাগলো। ত্রিধা হাতের দিকে তাকিয়ে দেখল লালের মধ্যে সোনালি কারুকাজ করা অসম্ভব সুন্দর চুড়ি, তার ফর্সা হাতে মানিয়েছে বেশ। আয়ান মিটমিট হেসে বলল, আমার দ্বিতীয় বউকে কিন্তু ভালোই লাগবে এগুলো পরলে, বল ত্রিধা। ত্রিধা আরও রেগে গেল। কয়েক সেকেন্ডের জন্য তার মনে এক কোমল অনুভূতি তৈরি হয়েছিল, কিন্তু এখন তা আবারও বিরক্তিতে রূপ নিয়েছে। হাতে চুড়িগুলো টেনে খুলতে খুলতে বলল, আমি জানি না। আহিয়ান, আরে বউ রাগ কেন করছো? সতীন হলো ছোট বোনের মতো, তাকে হিংসা করা ভালো বউদের কাজ নয়। ত্রিধার রাগ এবার চরম মাত্রায় বেড়ে গেল। হনহন করে বেরিয়ে হাঁটলো পার্কিং এরিয়ার দিকে। আহিয়ান সেদিকে তাকিয়ে সশব্দে হেসে উঠল। দোকানদার ছেলেটি নিজেও হেসে দিয়ে বলল, ভাই, ভাবিকে এভাবে রাখাচ্ছেন কেন? আয়ান আবারও হেসে দিয়ে বলল, মাঝে মধ্যে বউকে রাগানো স্বাস্থ্যের পক্ষে ভালো। বলেই সে টুকটাক আরও কিছু নিয়ে দোকান থেকে বেরিয়ে গেল। ছেলেটা মৃদু হেসে বলল, অন্যের ভালোবাসা দেখতেও ভালো লাগে। আয়ান গাড়ির সামনে গিয়ে দেখল ত্রিধা মুখ ভোতা করে বসে আছে। সে হাতের ব্যাগগুলো ব্যাক সিটে রেখে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। মেয়েটা এখনও কিছু বলছে না। ইফতারের সময় হয়ে যাচ্ছে, তাই ওকে না জ্বালিয়ে সে গাড়ি স্টার্ট দিল। ওদের গাড়িটি গিয়ে থামলো এক বিলাসবহুল রেস্টুরেন্টে। ত্রিধা সেটা দেখে বলল, আপনি এখানে কেন এসেছেন? আমি আপনার সাথে ইফতার করব না, বাড়িতে চলুন। কিন্তু আহিয়ান ওর কথা শুনলে তো। সে গাড়ি পার্কিং করে ত্রিধাকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। মেয়েটা এখনও প্রচণ্ড রেগে আছে। চারদিকে মাগরিবের আজান পড়ছে শুনেই দুজনেই রোজা ভাঙল। কিন্তু ত্রিধা একটা খেজুর ও শরবত খেয়ে আর কিছু মুখে নিচ্ছে না। সেটা দেখে আহিয়ান প্রশ্ন করল, সমস্যা কি? আর কিছু লাগবে? ত্রিধা জবাব না দিয়ে চুপ করে রইল। ছেলেটা বুঝলো তার বউ এখনও রেগে আছে। আজকে জানানোর পরিমাণটা একটু বেশিই ছিল। চুপচাপ এসে পাশের চেয়ারে বসে নিজের পেট থেকে খাবার তুলে ধরল ত্রিধার মুখের সামনে। মেয়েটা অন্যদিকে তাকিয়ে রইল। সেটা দেখে আহিয়ান এবার শান্ত কণ্ঠে বলল, সরি বউ, আমি তো দুষ্টুমি করেছি তোমার সাথে। এতক্ষণ যা যা কিনেছি সব তোমার জন্য। ত্রিধা এবার ফুঁপিয়ে উঠল, ভেজা কণ্ঠে বলল, আয়ান ভাই,
আপনি আবারও একটা বিয়ে করবেন? আয়ানের পেট ফেটে হাসি আসছে, কিন্তু এটা হাসার মুহূর্ত নয়। এখন হাসলে তার মহারানী আরও রেগে যাবে। তিতা ঝরঝর করে কেঁদে দিল। সেটা দেখে আয়ান খাবারের প্লেট রেখে বাহাদুর ঘাড়ের পেছন দিয়ে অপর কাঁধে হাত রাখল। মেয়েটা বোধহয় আশ্রয় খুঁজে পেল। মুহূর্তেই আয়ানের বুকে মুখ গুজে কেঁদে দিল। ছেলেটা এলোমেলো দৃষ্টিতে আশেপাশে তাকাচ্ছে। তারপর নজর ঘুরিয়ে তৃথার দিকে তাকিয়ে বলল, তুমি তো পুরো সিরিয়াস হয়ে গেছো বউ। আমি তো দুষ্টুমি করেছিলাম। আমাকে কি পাগলা কুত্তায় কামড় দিয়েছে আর একটা বিয়ে করব? এক বিয়ে করেই তো হেয়ার ফল শুরু হয়েছে, আর একটা আনলে তো মাথায় চুলই থাকবে না। তৃথা কাঁদতে কাঁদতে হেসে দিল। অতপর ওর বুকে কয়েকটা কিল দিয়ে পড়ল। সত্যি বলছেন? আপনি আর বিয়ে করবেন না? আয়ান মিটমিটি হেসে বলল, চার বিয়ে করা মোবাহ বউ। তৃতীয় এবার সোজা হয়ে বসে বলল, তাহলে কুরবানি দাও ও আজ স্বামী। এটা শুনে আয়ান জিভে কামড় দিয়ে বলল, থাক বউ, আমার আর বিয়ে করা লাগবে না। তৃতীয় আবার হেসে দিল। আয়ান ওর চোখের পানি মুছে দিয়ে নিজের হাতে খাইয়ে দিল। আশেপাশের কয়েকজন যুবক যুবতী ওদের দেখে মিষ্টি হাসল। ইফতার শেষ। ওরা দুজন রেস্টুরেন্ট থেকে বের হলো। গাড়িতে উঠে বসে তৃথা প্রশ্ন করল, আয়ান ভাই, আমরা কি এখন বাড়িতে চলে যাব? আয়ান কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। আচমকা ত্রিধার বাহু টেনে কাছে এনে থুতনিতে কামড় দিয়ে বলল, আমি তোর ভাই? মেয়েটি মৃদু চিৎকার দিয়ে বলল, উফ, ব্যথা পাচ্ছি আয়ান ভাই। ত্রিধা নিজের ভুল বুঝতে পেরে দুই হাতে মুখ চেপে ধরল। আয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর কি আর একটা বাইট প্রয়োজন? মেয়েটা চোখ গোল গোল করে তাকিয়ে দুই হাতে মুখ চেপে ধরে দুদিকে মাথা নাড়িয়ে বোঝালো, তার আর দরকার নেই। আয়ান মৃদু হেসে বলল, জীবনেও ভাই ডাকবি আর? ত্রিধা মুখটা একটু কাঁদো কাঁদো করে বলল, তাহলে কি বলে ডাকবো? আয়ান সরাসরি কণ্ঠে বলল, আহিয়ান বলে ডাকবি। মেয়েটা লাজুক কণ্ঠে মাথা নিচু করে বলল, আমি নাম ধরে ডাকতে পারবো না। ওর কথা শুনে আয়ান মৃদু হেসে বলল, হো গো, হ্যাঁ গো, শুনছো গো, এসব বলে ডাকতে পারিস। এতে অবশ্য একটা লাভ আছে, বিবাহিত বিবাহিত ফিল আসবে। ত্রিধা বোধহয় লজ্জা পেল খুব, তাই কথা না বাড়িয়ে গাড়ির কাছ থেকে বাইরের দিকে তাকিয়ে রইল। আহেনও মেয়েটাকে আর ঘাঁটল না। ওদের গাড়ি রাতের শহরের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে। গভীর রাতে পিনপতন নীরবতা। নীরবতা ভেঙে আহিনের ফোনটি বেজে উঠল। কল রিসিভ করে লাউড স্পিকারে দিল। আহিয়ান, আসসালামু আলাইকুম পাপা। আবির, ওয়ালাইকুম আসসালাম। কোথায় তোমরা? আহিয়ান, এই তো ইফতার করে বের হলাম। আবির, কেনাকাটা শেষ হয়েছে? কখন বাড়ি ফিরবে? আয়ান গাড়ি ড্রাইভ করতে করতে ত্রিধার দিকে তাকিয়ে বলল, দুইটা মেয়ে মানুষ সাথে দিয়েছো, কেনাকাটা শেষ করে ইফতার করলাম। কিন্তু ত্রিধা এখন বলছে ওর নাকি আরও কিছু কেনার বাকি আছে, তাই আবার শপিং মলে যাচ্ছি। ফিরতে একটু দেরি হবে। কথাগুলো শুনে ত্রিধা চোখ গোল করে তাকিয়ে আছে। কত সহজে লোকটা তার নামে মিথ্যা কথা বলে দিল। তখনই ফোনের ওপার থেকে আবির বলল, কেনাকাটা শেষ হলে ওদেরকে নিয়ে সাবধানে বাড়িতে ফেরো। আচ্ছা আব্বা। বলেই আহান ফোনটা কেটে দিল। ত্রিধা এতক্ষণ এমন ভাব নিয়েছিল যেন ফোনটা কাটলে ওকে কাঁচা চিপিয়ে খাবে। কিন্তু রাস্তার পাশে কিছু একটা নজর পড়তে ত্রিধার অভিব্যক্তি পাল্টে গেল। সঙ্গে সঙ্গে ঠোঁটের কোণে হাসি জমিয়ে আয়নের বাহু ঝাঁকাতে ঝাঁকাতে বলল, ওই শুনুন না, প্লিজ গাড়িটা থামান। আয়ান সেদিকে না তাকিয়ে বলল, এভাবে ঝাঁকাচ্ছিস কেন? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। কিন্তু ত্রিধা শুনল না। ও যে কোনো মূল্যে গাড়ি থামাতে চায়। অতঃপর আয়ান একটা ফাঁকা জায়গা দেখে গাড়ি সাইড করলো। বিরক্তি কণ্ঠে বলল, কি সমস্যা? এমন করছিস কেন? ত্রিধা দৃঢ় ভঙ্গিতে বলল, শুনুন না। মুহূর্তে আয়নের দৃষ্টি শীতল হয়ে আসলো। কোমল কণ্ঠে বলল, বলো। মেয়েটা মিষ্টি আবদার করে বলল, চলুন না, ফুচকা খেতে যাই। আয়ান অবাক কণ্ঠে জিজ্ঞাসা করল, এখন? ত্রিধা, এখন। আয়ান, ওকে, সামনে একটা ফুচকা স্টল আছে, পার্সেল করে নেব। ত্রিধা গোঁ ধরে বলল, না, আমি এখানেই খাবো। পিছনে একটা ফুচকার দোকান রেখে এসেছি, সেখানে খাবো। আয়ান চোখে মুখে অবাকতা, বিস্মিত কণ্ঠে বলল, হোয়াট? তুই পাশে দাঁড়িয়ে খোলামেলা দোকানে ফুচকা খাবি? ত্রিধা, হ্যাঁ খাবো। ওসব দোকানের ফুচকা খেতে অনেক মজা হয়। আয়ান গম্ভীর কণ্ঠে বলল, ওখানে খেতে হবে না। ওখানকার ফুচকা মজা নয়, বরং আনহেলদি হয়। আনহেলদি ফুড স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ত্রিধা কাঁদো কাঁদো কণ্ঠে আয়নের এক বাহুতে জড়িয়ে ধরে বলল, শুনুন না। আয়ান ঘুরে তাকালো একবার নিজের বাহুর দিকে। তারপর ঘোর লাগানো কণ্ঠে বলল, আমাকে সেডিউস করার চেষ্টা করছেন মিসেস খান? ত্রিধা সঙ্গে সঙ্গে ওর হাত ছেড়ে দিল। তারপর আমতা আমতা করে বলল, না, মানে চলুন না প্লিজ।
আয়ান আচমকা ওর কোমরে হাত রেখে টেনে কাছে এনে বলল, তোমার ইচ্ছা রাখলে আমি কি পাবো? মেয়েটা লজ্জায় মাথা নুইয়ে নিল। এই লোকের তুমি তুমি ডাক শুনলে, এই লোকের মুখে তুমি ডাক শুনলে আফিমের থেকেও বেশি নেশা লাগে তার। অতপর আয়ানের টি শার্টের সামনের বোতামটাতে হাত বুলাতে বুলাতে বলল, আপনার কি চাই আমার থেকে? ছেলেটা মোহমায়া দৃষ্টিতে তাকিয়ে থেকে নেশাক্ত কণ্ঠে বলল, তোমাকে চাই। ত্রিতা ছটফট করে বলে উঠল, আপনি দিন দিন নির্লজ্জ পুরুষ হয়ে যাচ্ছেন। আয়ান ঠোঁট বাঁকিয়ে বাঁকা হাসি দিয়ে বলল, শুদ্ধ পুরুষ হয়ে থাকলে তো বউ টিকবে না, তখন তো আবার বিয়ে করতে হবে। আয়ানের মুখে এমন বেপরোয়া কথা শুনে মেয়েটার কান গরম হয়ে গেল। নিজেকে গুটাতে চেয়ে বলল, আমার ফুচকা খাওয়া লাগবে না, চলুন বাড়িতে চলুন। আয়ান এবার সশব্দে হেসে উঠল। খানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে বলল, এবার ছেড়ে দিলাম, কারণ তোমাকে আমি ধরার উদ্দেশ্যে ধরিনি। তবে যেদিন ধরবো, পালাবার রাস্তা খুঁজে পাবেন না। মেয়েটা বুঝল না ওর কথার মানে। সব যেন মাথার উপর দিয়ে গেল। রিহান আয়ার হাত ধরে লেকের পাড়ে হাঁটছে। ইফতারের পর তারা হাতির ঝিলে এসেছে। এখানকার রাস্তায় ও ব্রিজগুলোতে জ্বলে থাকা রঙিন আলোয় সন্ধ্যার পরের সময়টা মনোমুগ্ধকর দেখায়। হঠাৎ রিহান দাঁড়িয়ে গিয়ে বলল, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। আয়া লেকের পানির দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। চারদিকে রঙিন আলোতে লেকের পানি ঝলমল করছে। বিষয়টা খুব উপভোগ করে আহিয়া। এইসব জায়গাগুলোতে কখনো তার আশা হয়ে ওঠেনি কখনো। তাছাড়া কীভাবে বা আসবে? সে তো ছোটবেলা থেকেই দেশের বাইরে ছিল। ভাবনার মাঝে রিহান আইসক্রিম হাতে নিয়ে হাজির হলো। আইয়া বেশ অবাক হলো। চারিদিকের পরিবেশ মৃদু শীতল। এরকম পরিবেশে কেউ আইসক্রিম খায়? তখনই মনে পড়ল সে নিজেই তো খায়। শীতের দিনে আইসক্রিম খেয়ে কাঁপাকাঁপি অনুভূতিটা অন্যরকম রোমাঞ্চকর। কিন্তু সে যে ঠান্ডা পরিবেশে আইসক্রিম খেতে পছন্দ করে, এটা রিহান কীভাবে জানল? ওর ভাবনার মাঝে রিহান ওর দিকে আইসক্রিম বাড়িয়ে দিল। আহিয়া আইসক্রিম হাতে নিয়ে স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে রিহানের দিকে। রিহানের ভাবনার অন্তর বুঝতে পেরে মৃদু কণ্ঠে বলল, কি ভাবছো? আমি কিভাবে জানলাম তুমি ঠান্ডা পরিবেশে আইসক্রিম পছন্দ করো? আহিয়া মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ। রিহান ওকে নিয়ে একটা শান বাঁধানো সিঁড়িতে বসে পানিতে পা ডুবিয়ে বলল, আমাকে আহিয়ান বলেছে। আহিয়া আইসক্রিম মুখে দিয়ে বলল, ভাইয়াই আমার কথা বলেছে? রিহান আইসক্রিম মুখে দিতে দিতে বলল, আরও অনেক কিছুই বলেছে, কিন্তু তুমি টেনশন করো না। পার্সোনালি তোমার সম্পর্কে কিছু বলেনি। দুই বন্ধুর গল্প করার সময় অনেক সময় পরিবার নিয়ে কথা হতো, তখন কথায় কথায় বলেছে আর কি। আহিয়া কিছু একটা বলতে চাইল, কিন্তু কথা যেন ঠোঁটে জড়িয়ে যাচ্ছে। শীতে ঠোঁট কাঁপছে। বুঝতে পেরে রিহান বলল, শীত লাগছে? আহিয়া মৃদু স্বরে বলল, হুম। রিহান দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এমন শীতল পরিবেশে আইসক্রিম খেলে তো শীত লাগবেই। আয়া আইসক্রিম মুখে দিয়ে বলল, সমস্যা নেই, আমার অভ্যাস আছে। এই শীতল পরিবেশে আইসক্রিম খাওয়ার অনুভূতিটা আমার বেশ ভালো লাগে। রিহান সরাসরি মিটিং অ্যাটেন্ড করে আসায় সাদা শাড়ির উপর কালো ব্লেজারটা ছিল। ছেলেটা এক মুহূর্ত না ভেবে ব্লেজারটা খুলে আয়ার পেছনে জড়িয়ে দিল। মেয়েটা বেশ আঁতকে উঠল। রিহান বাদাম ছিলে মুখে দিতে দিতে বলল, এবার ভালো লাগছে? আয়া লেকের পানির দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হুম। কিন্তু এখানে ওর কণ্ঠ কাঁপুনি দেখে রিহান একটু চিন্তিত হলো। ইতিমধ্যে আয়ার আইসক্রিম খাওয়া শেষ। রিহান কিছু বলল না। আজকে অনুমতিও চাইল না। আয়ের দিকে গা ঘেঁষে বসে ওর ঘাড়ের পিছনে হাত দিয়ে নিজের কাছে টেনে আনলো। মুহূর্তে আহিয়া মাথা ঠেকালো রিহানের বুকে। এক হাতে বুকের মাঝে শক্ত করে চেপে ধরে বলল, আয়া পাখি। আয়া কাঁপা কণ্ঠে জবাব দিল, হুম। রিহান, তোমাকে খুব ভালোবাসি। আয়া লজ্জায় রেহানের বুকে গুটিয়ে আছে। ওর সাদা শার্টের বোতামগুলো নাড়াচাড়া করতে করতে বলল, আমিও। রিহান আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে কপালে একটা চুমু এঁকে দিল। মুহূর্তে যেন আহিয়ার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। রিহান টের পাচ্ছে মেয়েটার শরীরের কাঁপুনি। তারপরে দুষ্টু কণ্ঠে বলল, তোমাকে আজকে আমি আমার বাড়ি নিয়ে যাব, আর খান বাড়িতে ফিরতে হবে না। চলো, আমরা বিয়ে করে নিই। আহিয়া ওর বুক থেকে মাথা তুলে কিছু বলতে চাইল, কিন্তু রিহান সেই সুযোগ দিল না। শক্ত করে মাথা চেপে ধরল ওর বুকের মাঝে। অতঃপর কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে বলল, তোমায় বুকে নিয়ে প্রতিটা রাত ঘুমাতে চাই। ঘুম থেকে উঠে তোমার মিষ্টি চেহারা দেখে দিন শুরু করতে চাই। অফিস থেকে ফিরে তোমার হাতে বানানো কফি খেয়ে সমস্ত ক্লান্ত বিলীন করতে চাই। আহিয়া পাখি, বিয়ে করবে আমায়? আহিয়া চোখ বন্ধ করে মৃদু উত্তর দিল, করব। 3 দিন পর ঈদ। ঈদের পর আঙ্কেল আন্টিকে পাঠাবেন প্রস্তাব নিয়ে। আমি অপেক্ষায় থাকবো আপনার ঘরণী হওয়ার। রিহান আহিয়ার আঙুলে একটা ডায়মন্ড রিং পরিয়ে দিল। আচমকা কাজে মেয়েটা বেশ ভরকে গেছে। রিহান ওর হাতে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, এই যে এখন আমাকে জ্বালাচ্ছ,
তার শাস্তিস্বরূপ বিয়ের পর একদিনও বাপের বাড়িতে থাকতে দেব না। মনে রেখো।